আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মেজর এবং নন মেজর যারাই ফিজিক্স পড়বেন তাদের সবার আছে, নন মেজর ফিজিক্স 3তেও আছে, মেজর ফিজিক্স 3তেও আছে। ঠিক আছে, তড়িৎ তীব্রতা চ্যাপ্টারের বা তড়িৎ প্রাবল্য চ্যাপ্টারের মধ্যে এই প্রশ্নটা আছে। বলছে একটি অসীম দণ্ডের রৈখিক চার্জ ঘনত্ব ল্যামডা দণ্ডের সকল বিন্দুর জন্য যা ধ্রুবক, দণ্ড হতে আর দূরত্বে প্রাবল্য কত? অথবা বলতে পারে সুষমভাবে চার্জিত অসীম পরিবাহী তারের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত? পরিবাহী তার বলতে পারে, পরিবাহী রড বলতে পারে, আরও বলতে পারে যে অসীম দৈর্ঘ্যের একমাত্রিক তার, একমাত্রিক রড, এরকমও বলতে পারে, কোনো সমস্যা নাই। অসীম দৈর্ঘ্যের বলতে পারে। তারপরে বলছে অনন্ত বিস্তৃত। অনন্ত বিস্তৃত মানে হচ্ছে অসীম। চার্জদ্বয়ের লম্ব দ্বিখণ্ডকের উপর ওয়াই দূরত্বে প্রাবল্য নির্ণয় করো। এটাও সেম প্রশ্ন, এই তিনটাই সেম প্রশ্ন। এটা নন মেজরের আসছে, আর উপরে দুইটা হচ্ছে মেজরের ক্ষেত্রে, মানে প্রশ্নের আনসার সেম। এখন এই যে এক জায়গায় বলছে ওয়াই দূরত্ব, আরেক জায়গায় বলছে আর দূরত্ব, তাহলে আপনি কি করবেন, আমি যে প্রমাণটা দেখাবো ওই প্রমাণটাই লিখবেন। তারপরে শেষে একদম শেষের লাইনে গিয়ে লিখবেন যে দূরত্ব ওয়াই না বিবেচনা করে বা দূরত্ব ওয়াই এর পরিবর্তে আর বিবেচনা করলে ফাইনাল যে আমরা সমীকরণ পাবো সেই সমীকরণে ওয়াই এর জায়গায় শুধু আর বসায় দিবেন। ওকে, বাদ বাকি সব জিনিসপাতি সেম থাকবে। এখন আসলে কি বলতে চাইছে? বলতে চাইতেছে যে আমাদের কাছে অসীম দৈর্ঘ্যের, অসীম মানে যার কোনো কুল কিনারা নাই, অনেক লম্বা একটা তার আছে, যে তারের উপরে চিকন একটা তার, ওয়ান ডাইমেনশনাল তার, চিকন একটা তার, যে তারের উপরে পজিটিভ চার্জ দেওয়া আছে। ওই তারের জন্য মনে করেন যে এটা হচ্ছে আমাদের সেই তার, অসীম দৈর্ঘ্যের চিকন ওয়ান ডাইমেনশনাল তার, অসীম দৈর্ঘ্যের মানে এইদিকেও অসীম ওইদিকেও অসীম। তো এই তারের উপরে প্লাস চার্জ দেওয়া হয়েছে। এই তারের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এই তারের তড়িৎ প্রাবল্য আমরা কোথায় নির্ণয় করব? লাইনটা তো এই বরাবর গেছে না, এই যে এই বরাবর গেছে, তাহলে তড়িৎ প্রাবল্য হয় নিচে অথবা উপরে অথবা ডানে অথবা বামে। তো যেখানেই নির্ণয় করি না কেন, এই যে এইসব জায়গায় যেখানেই নির্ণয় করি না কেন, সেটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপরে তৈরি হবে। এখন অসীমের তো আর লম্ব দ্বিখণ্ডক দুই টুকরা তো করা যাবে না, আমরা জানি না সেটার দৈর্ঘ্য কত। তাই যে কোনো তারের যে কোনো জায়গায় যদি আমি এরকম একটা ছেদ করি, তাহলে সেটা লম্ব দ্বিখণ্ডকই বিবেচনা করা যাবে। অর্থাৎ এরকম একটা কাট দিব আমরা, সেই লম্ব দ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে বা ওয়াই দূরত্বে আমরা কি নির্ণয় করব? তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমি একটু চিত্রটা আঁকি, দেখেন। অসীম দৈর্ঘ্যের একটা তার বিবেচনা করি, এটা হচ্ছে আমাদের, একটু নিচে আঁকি, অসীম দৈর্ঘ্যের, এই যে এটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তার, যেটার উপরে কি আছে? প্লাস চার্জ আছে, যেটার উপরে দেওয়া আছে প্লাস চার্জ। এবং এমন না যে এক জায়গায় প্লাস চার্জ বেশি, এক জায়গায় প্লাস চার্জ কম, সুষমভাবে চার্জিত। ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের রৈখিক চার্জ ঘনত্বের ক্ষেত্রে চার্জ ঘনত্ব ল্যামডা, মানে এটা সুষমভাবে সব জায়গায় চার্জ ঘনত্ব ল্যামডা। এখন সামনের দিকে গেছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর পেছনের দিকে আসছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এক্স প্রাইম, আর এদিক বরাবর এক্স অক্ষ বিবেচনা করতেছি আমরা। ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের সেই অসীম দৈর্ঘ্যের তার। অসীম দৈর্ঘ্যের তারের যে কোনো একটা জায়গায়, এটা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু ও, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু ও। মধ্যবিন্দু ও হতে ওয়াই দূরত্বে, ওয়াই দূরত্বে, তার মানে এই যে দূরত্বটুকু হচ্ছে ওয়াই। ওয়াই চিন্তা করতে পারেন অথবা আর দিতে পারেন, একই জিনিস, তবে আমি যেভাবে দিতেছি ওভাবে দিতে থাকেন, ওভাবে ম্যাথটা করতে থাকেন, কোনো সমস্যা নেই। যাদের আর দূরত্ব যদি প্রশ্ন করে, তাহলে ওয়াই এর জায়গায় আর দিবেন, আর আর এর জায়গায় ওয়াই দিবেন, আমি দেখাচ্ছি একটু করে। তাহলে অথবা আমি যে বললাম, আমি যেভাবে করতেছি ওভাবে করতে থাকেন। ফাইনালি গিয়ে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ও দূরত্ব হতে, সরি, ও বিন্দু হতে আর দূরত্বে হইলে ওয়াই এর জায়গায় শুধু আর বসাই দিবেন, বাদ বাকি সব প্রমাণ সেম থাকবে। ওকে, তাহলে ও হতে ওয়াই দূরত্বে, এইটা হচ্ছে আমাদের বিন্দু। এই বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ও কোন বিন্দুটা? পি বিন্দু। ওয়াই দূরত্বে আছে, পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য একটু আমাদের জিনিস বোঝাশোনা করা লাগবে, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য তো নির্ণয় করবো, ভালো কথা। এই যে লিখছি আমি, শূন্য মাধ্যমে অসীম দৈর্ঘ্যের রৈখিক চার্জ ঘনত্বের ক্ষেত্রে চার্জ ঘনত্ব ল্যামডা। অসীম দৈর্ঘ্যের রৈখিক চার্জ বন্টনের ক্ষেত্রে, ওই যে রৈখিক চার্জ বন্টন মানে হচ্ছে লাইন চার্জ আছে আছে আর কি, চার্জ ঘনত্ব হচ্ছে ল্যামডা, মানে 1 মিটারে ল্যামডা পরিমাণ চার্জ আছে। লম্ব দ্বিখণ্ডকের ও বিন্দু হতে ওয়াই দূরত্বে, যে লম্ব দ্বিখণ্ডকের ও বিন্দু হতে ওয়াই দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এখন আমরা ধরে নিতেছি ও বিন্দু হতে এক্স দূরত্বে, ও হতে এক্স দূরত্বে, ও হতে আমরা একটা দূরত্ব ধরে নিতেছি, কত? এক্স দূরত্বে ডিএক্স উপাদান বিবেচনা করতেছি। ও হতে এই যে এতটুকু হচ্ছে, আমরা চিন্তা করতেছি যে এই যে অংশটা এতটুকু হচ্ছে আমাদের ডিএক্স, এতটুকু আমাদের কি? ডিএক্স। আর এখান থেকে এই যে দূরত্ব সেটুকু হচ্ছে এক্স, তাহলে এক্স দূরত্বে ডিএক্স অংশ বিবেচনা করছি। এখন এই ডিএক্স অংশের জন্য এখানে তড়িৎ প্রাবল্য বের করব, ডিএক্স অংশের জন্য তড়িৎ প্রাবল্য বের করব। তারপরে
ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স গুলার জন্য যদি আমি তড়িৎ প্রাবল্য বের করি, তার মানে টোটাল ডিএক্স এর জন্য, মানে টোটাল তারের জন্য তড়িৎ প্রাবল্য বের হয়ে যাবে। আমি আবার বলি, দেখেন এটা হচ্ছে আমাদের তার, এই তারের এই সামান্য অংশের জন্য আমি এখানে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা জেনে যাব। তারপরে এই সামান্য অংশের জন্য যদি আমি তড়িৎ প্রাবল্য জানি, মোট অংশের জন্য তড়িৎ প্রাবল্য কীভাবে বের করতে হবে, ইন্টিগ্রেশন করে দিলে আমি আনসার পেয়ে যাবো। বোঝা গেছে প্রসেস? আমি প্রথমে ক্ষুদ্র অংশের জন্য তড়িৎ প্রাবল্য বের করব, তারপর ইন্টিগ্রেশন করে দিব, তাহলে পুরো অংশের জন্য তড়িৎ প্রাবল্য পেয়ে যাব। ইন্টিগ্রেশনের কাজই তো এটা। তাহলে এই ক্ষুদ্র ডিএক্স বিবেচনা করলাম, এই ডিএক্স হতে এই পি বিন্দুর দূরত্ব কত হবে? তাহলে এতটুকু যদি এক্স হয়, এতটুকু যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে এতটুকু কি আর না? এটাকে আমি আর বিবেচনা করলাম, তাহলে আর ইকুয়াল টু লিখা যাবে পিথাগোরাসের সূত্র, আর ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে কি আসবে? রুট আসবে। এটা পিথাগোরাসের সূত্র। এবং এই যে কোণটা, এটাকে বিবেচনা করতেছি আমরা থিটা। এই কোণটাকে কত বিবেচনা করতেছি আমরা? থিটা বিবেচনা করতেছি। এখন কাহিনী হচ্ছে, যেহেতু এটা অসীম দৈর্ঘ্যের তার, আমি এখানে একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, আচ্ছা তো সরি ওকে, তাহলে এটা হচ্ছে ও বিন্দু। এখন এখানে আমরা ক্ষুদ্র ডিএক্স বিবেচনা করছি না? এক্স দূরত্ব, ডান দিকে এক্স দূরত্বে ক্ষুদ্র ডিএক্স বিবেচনা করছি। বাম দিকেও কি এক্স দূরত্ব আছে না? যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে বাম দিকেও কি ক্ষুদ্র ডিএক্স বিবেচনা করা যায়? এখন চিন্তা করেন তো, এখানে কিছু চার্জ আছে, এই চার্জের কারণে যে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে এই দিকে, এই চার্জের কারণে যে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে এইদিকে। বোঝা গেছে কিনা? এদিকে ডান দিকের কারণে যে তড়িৎ প্রাবল্য সেটাকে আমি নাম দিলাম E1, বাম দিকের কারণে যে তড়িৎ প্রাবল্য সেটাকে নাম দিলাম E2। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এদিকে যদি থিটা হয়, এদিকেও কত? থিটা। তাহলে এই যে E1 পাইলাম, এটাকে কি আমি দুইটা উপাংশে বিভাজন করতে পারি না? এই যে E1, সেটার একটা উপাংশ উপরের দিকে, একটা উপাংশ বাম দিকে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকেও থিটা বলা যায়। তখন এদিকের উপাংশ কি? এদিকের উপাংশ হবে E1 সাইন থিটা, আর এই যে উপরের দিকের উপাংশ কি? E1 কস থিটা না? যেদিকে থিটা সেদিকে কজ হয়, যেদিকে থিটা নাই সেদিকে সাইন হয়। তাহলে উপরের দিকের উপাংশ E1 কস থিটা, এদিকের উপাংশ হচ্ছে E1 সাইন থিটা। ক্লিয়ার? তাহলে E1 এর কাজ শেষ। E1টাকে আমরা দুইটা টুকরা করে ফেললাম। সেম কাজ কি আমরা E2 এর ক্ষেত্রে করতে পারি না? E2 এর ক্ষেত্রে E2টাকে যদি আমরা দুইটা উপাংশে বিভাজন করি, তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে উপরের দিকে কি পাওয়া যাবে? আরেকটা E2 cos থিটা, আরেকটা কি E2 cos থিটা, আর এদিকে পাওয়া যাবে আরেকটা E2 sin থিটা। উপরের দিকে পাওয়া যাবে E2 cos থিটা। তাহলে আগে থেকে আসে একটা E1 cos থিটা, এখন আসলো আরেকটা E2 cos থিটা। তাহলে টোটাল উপরের দিকে তাহলে টোটাল কি পাইলাম আমরা? E cos থিটা প্লাস আরেকটা E cos থিটা। কারণ E1 আর E2 মান সেম, E1 আর E2 মান কি সেম। আর আরেকটা পাওয়া গেল এইদিকে, মানে উপরের দিকে দুইটা, আর ডানে একটা বামে একটা। বাম দিকেরটা হচ্ছে E sin থিটা, আর ডান দিকেরটা হচ্ছে E sin থিটা। E1 আর E2 মান সেম, E1 আর E2 মান সেম। তাহলে কি একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে না? এই যে এখানের একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে কিনা? এই বিন্দুতে দেখেন, এটার মান সমান, এটার মান সমান, সমান এবং বিপরীতমুখী একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এই দিকেরটা আর এই দিকেরটা ক্যান্সেল হয়ে গেল। বাকি থাকে কি? শুধু উপরের দিকের দুইটা বাকি থাকে না? শুধু উপরের দিকের দুইটা বাকি থাকে না? তাহলে নেট তড়িৎ প্রাবল্য হবে শুধুমাত্র ই cos থিটা, যেটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। যেটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে বা বাইরের দিকে। সেটাকেই যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমরা, এটা তো ক্ষুদ্র অংশের জন্য, তাহলে যদি আমরা টোটাল অংশের জন্য তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে কি করব? আমরা ইন্টিগ্রেশন করে দেব। বোঝা গেছে? cos থিটাকেই কেন ইন্টিগ্রেশন করতেছি, sin থিটাকে কেন করতেছি না? কারণ প্রত্যেকটা জায়গায় এই sin থিটা কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আশা করি আমি মেইন আইডিয়াটা দিতে পারলাম যে কেন আমরা ই cos থিটাকে ইন্টিগ্রেশন করব, বাকি কিছুকে কেন ইন্টিগ্রেশন করব না। শুধু cos থিটাকে কেন ইন্টিগ্রেশন করব? সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos থিটাটা শুধু বাকি আছে। ওকে, এখন আসেন এই চিত্রটাকেই হচ্ছে আমরা ওখানে আঁকবো। এখন এই চিত্রটাকেই যদি আমরা এখানে আঁকি, এই বিন্দুতে যদি আঁকি, তাহলে না, এটা একটু নিচে লিখতে হবে। দেখেন আমি চিত্রটা একটু নিচে আঁকাইতেছি। এতটুকু হচ্ছে এক্স দূরত্ব না? এতটুকু ছিল আমাদের কি? ডিএক্স।
এতটুকু ছিল আমাদের এক্স, এতটুকু হচ্ছে ডিএক্স। তাহলে এটার জন্য এখানে যে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে এই বরাবর, আবার এখানেও তো মাইনাস এক্সের মানে সমপরিমাণ দূরত্বে মাইনাস এক্সের দিকে এদিকে দিবেন হচ্ছে এক্স, আর এদিকে দিবেন এক্স প্রাইম। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এটার কারণে যে তড়িৎ প্রাবল্য সেটাও কি এদিক বরাবর, তাই না? তাহলে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য আর এই বিন্দুর তড়িৎ প্রাবল্য সেম হবে, কারণ একই দূরত্বে, এটাও এক্স এটাও এক্স, এটা ওয়াই, এটার ক্ষেত্রেও এটা ওয়াই, তার মানে দূরত্ব সেম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, এদিকেরটাও হচ্ছে থেটা। বোঝা গেছে? এই কারণে এদিকের যে প্রাবল্য ই, এটার প্রাবল্য কত? ই। তাহলে এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের ই। এখন দেখেন আমি এটাকে দুইটা উপাংশে বিভাজন করি, উপরের দিকে একটা, এদিকে একটা। ঠিক আছে? এটা কার জন্য? এটা কাকে বিবেচনা করলাম? এই যে এটাকে। আবার সেম যখন আমরা এইটাকে যদি থিটা বলি, তাহলে এই যে ই আছে না, এটার উপাংশকে যখন বিভাজন করব, আচ্ছা আগে এটা লিখে ফেলি। এই ই এর কারণে এদিকে যে থিটা আছে, থিটার কারণে এদিকের উপাংশ কত হয়ে গেল? ই কস থিটা। এদিকের উপাংশ হয়ে গেল কি? ই সাইন থিটা। উপরের দিকের উপাংশ হয়ে গেল কত? ই কস থিটা। আমার আরো জায়গা কমে গেছে, ই কস থিটা। আবার এই উপাংশটাকে যখন উপাংশে বিভাজন করব, ই ভেক্টরটাকে যখন উপাংশে বিভাজন করব, এই পাশের ই, সেটা হচ্ছে দুইটা উপাংশ পাওয়া যাবে, একটা এদিকে আর একটা হচ্ছে এই যে এদিকে। উপরের দিকেরটা স্টিল কত হবে? ই কস থিটা হবে। তাহলে ই কস থিটা প্লাস আরেকটা ই কস থিটা, আর এদিকের হইল কি? ই সাইন থিটা। তাহলে ই সাইন থিটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে ই সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপরের দিকে শুধু থাকতেছে ই কস থিটা, তার মানে 2 ই কস থিটা। বোঝা গেছে? তাহলে উপরের দিকের উপাংশ শুধুমাত্র 2 ই কস থিটা থাকতেছে। 2 কেন? কারণ দুই দিক থেকে, এই কারণে 2 ই কস থিটা। বোঝা গেছে কিনা? দুই দিক থেকে এই কারণে 2 ই কস থিটা। এখন যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হলো এইখান থেকে যে উপাংশ পাওয়া গেছে, মানে যে তড়িৎ প্রাবল্য, সেটা কি ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ডিএক্স এর জন্য আমরা বিবেচনা করতেছি না? ক্ষুদ্র ডিএক্স এর জন্য যে তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে সেটা হচ্ছে ডিই। তার কারণে এখানে পাওয়া যাবে ডিই কস থিটা, এটা হবে ডিই সাইন থিটা। ডিই সাইন থিটা কাটা যাবে, শুধু কি থাকলো? 2 ডিই সাইন থিটা। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস একটু লিখি। দেখেন এই চিত্র বোঝা গেছে আশা করি, এই চিত্র আশা করি বোঝা গেছে। এখন আমরা লিখি, কি লিখবো এখন আমরা? এই যে ডিএক্স, এই যে ডিই এর মানটা আমরা বের করি, যে ডিই cos থিটা না, 2 ডিই cos থিটা, যে এই ডিই এর মানটা এখন আমরা বের করব, যে ডিইটা আসলে কত। তাহলে দেখেন আমরা কি ধরে নিব, একটু দেখি দাঁড়ান, বইয়ের মতো লিখতে হবে, তা না হলে আরো সমস্যা। পি বিন্দু, আচ্ছা আমি লিখি। দেখেন ডিএক্স অংশের চার্জ, ডিএক্স অংশের চার্জ, এই যে ডিএক্স অংশের ভিতরে চার্জ কতটুকু আছে? একক দৈর্ঘ্যে চার্জ আছে ল্যামডা, একক দৈর্ঘ্যে চার্জ আছে ল্যামডা। চার্জ ঘনত্ব বলতে এটাই বোঝায়, 1 মিটারে চার্জ আছে ল্যামডা পরিমাণ। তাহলে ডিএক্স মিটারে চার্জ আছে ল্যামডা ইন্টু ডিএক্স পরিমাণ। তাহলে ডিএক্স অংশের চার্জ ডিকিউ ইকুয়াল টু হয়ে গেল ল্যামডা ডিএক্স, এবং ডিএক্স অংশের চার্জ হইল এত, এবং তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে ডিই হলে, ডিই তড়িৎ প্রাবল্য কত? ডিই, এই যে ডিই, এই যে ডিই, ডিই হলে এর দুইটি উপাংশ বিদ্যমান। আমি নিজের মতো করে লিখতেছি, আপনারা নিজের মতো করে লিখেন, কোনো সমস্যা নেই, টিচাররা বুঝবে এটা। ডিই হলে এর দুইটি উপাংশ বিদ্যমান, ডিই কস থিটা এবং ডিই সাইন থিটা। যদি মাইনাস বা এক্স প্রাইম অক্ষ বরাবর, মানে উল্টা দিকের কথা বলতেছি, এক্স দূরত্বে, এই যে এতটুকু কত? এক্স দূরত্বে না, আবার ডিএক্স, এক্স প্রাইম অক্ষ বরাবর ডি এক্স প্রাইম, এতটুকুকে আমরা বলতে চাইতেছি ডি এক্স প্রাইম। ডি এক্স প্রাইম অংশের বা ডি এক্স প্রাইম অংশ বিবেচনা করি, তবে উভয় দিকের তড়িৎ প্রাবল্য ডিই সাইন থিটা, কোনটা ক্যান্সেল হয়ে যায়? ডিই সাইন থিটা, ডিই
সাইন থিটা, উভয় দিকের তড়িৎ প্রাবল্য ডিই সাইন থিটা উপাংশটি ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেলের বাংলা কি? ক্যান্সেলের বাংলা কি? ডিই সাইন থিটা নিষ্ক্রিয়। ডিই সাইন থিটা উপাংশটি নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হয়ে যায় ফলে শুধুমাত্র ডিই কস থিটা উপাদানটি, উপাংশটি লিখবেন, উপাদান আমি নিজের মতো করে সংজ্ঞাটা লিখতেছি, বুঝছেন? উপাদানটি শুধুমাত্র ডিই কস থিটা উপাংশটি বিদ্যমান থাকে। তাহলে ডিই উপাংশটা বিদ্যমান থাকে উপরের দিকে। টোটাল কয়টা ডি? 2D। উপাংশটি বিদ্যমান থাকে ফলে তারের, এটা যদি তার হয়, এটা তারের উপরে লম্ব না, তাহলে ফলে রডের বা চার্জের উপরে লম্ব দিকে, ফলে লম্ব দিকে 2DE cos থিটা 2DE cos থিটা পরিমাণ প্রাবল্য পাওয়া যায়। এখন এই যে প্রাবল্য পাইলাম, এটা কোন অংশের জন্য? এদিকে dx, এদিকে dx প্রাইম, এই অংশের জন্য। এখন আমি যদি এক কাজ করি, dxটাকে একটু সরাই, তার মানে dx প্রাইমটাও একটু সরবে, তখন সেই দুইটার জন্য আবার উপাংশ পাওয়া যাবে। এদিকে যদি এদিকে সরাই, এটা এদিকে সরবে, তখন তাদের জন্য আবার উপাংশ পাওয়া যাবে। তাহলে একটা জিনিস কি চিন্তা করেন, দেখেন তো, আমি এখানে ডাবল করে দিচ্ছি না 2d cos থিটা। যখন আমি 2d cos থিটা, তার মানে কি দুইটা ডি, ডান পাশেরটাও বাম পাশেরটাও হিসাব করে ফেলতেছি। তার মানে তখন আমার ইন্টিগ্রেশন চালাইতে হবে যে ও থেকে প্লাস x অক্ষ বরাবর, কারণ অলরেডি আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে দুই দিকের উপাংশটা একসাথে চলে আসছে। অর্থাৎ আমি কি বলতে চাইতেছি, আমি এই অংশটা মুছতেছি, হ্যাঁ, জায়গা নাই আমার, আর প্রশ্নটা মুছতেছি। কি বললাম আমি, যে আমি যখন টোটাল উপাদানটা একসাথে, যখন টোটাল প্রাবল্য বের করতে চাইব, তখন আমার এই যে 2d cos থিটা আছে না, 2DE cos থিটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু ইন্টিগ্রেশন কতটুকু করব দেখেন, ইন্টিগ্রেশন দুইটা লিমিট, যেহেতু -∞ থেকে +∞ পর্যন্ত, তাহলে যে -∞ থেকে +∞ পর্যন্ত। এখন এটা করলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ আমি এখানে অলরেডি দুই দিকেরটা বিবেচনা করে ফেলছি, যে 2 এই কারণেই আসছে। 2 যেহেতু আসছে, দুই দিকেরটা আমি বিবেচনা করে ফেলছি, ইন্টিগ্রেশনের ভিতরে আবার দুই দিকেরটা যদি বিবেচনা করে ফেলি, তাহলে ডাবল হয়ে যাবে। বোঝা গেছে কিনা? তো আমি যেহেতু অলরেডি এই dx এর সাথে এইটার উপাদানটা ক্যালকুলেশনে চলে আসছে, তাহলে এখন শুধু এক পাশেরটা বিবেচনা করব, অটোমেটিক ডাবল হবে, মানে দুই দিকেরটা চলে আসবে। এই ক্ষেত্রে 2d cos থিটা যে যখন আমি অঙ্ক করব, তখন আমার ইন্টিগ্রেশন শুরু হবে কই থেকে? 0 থেকে +∞ পর্যন্ত। আমি কি বুঝাইতে পারলাম? 0 থেকে +∞ পর্যন্ত। কিন্তু কেউ যদি পুরোটাকে একসাথে ইন্টিগ্রেশন করতে চায়, সেই ক্ষেত্রে সেও করতে পারবে। -∞ থেকে তার ইচ্ছা হলো যে না, আমি -∞ থেকে +∞ পর্যন্ত করব, তখন সে এখানে 2d লিখবে না, সে লিখবে শুধু d cos থিটা। বুঝাইতে পারলাম কিনা? মাইনাস থেকে প্লাস পর্যন্ত যদি করে, তাহলে সে লিখবে শুধু d cos থিটা। আর কেউ, আমি এখানে কি করছি, আগে দুই দিকেরটা বিবেচনা করে ফেলছি, এই কারণে আমার হবে 0 থেকে ∞ পর্যন্ত। ক্লিয়ার? দুইটাই সঠিক। তো আমরা এই -∞ থেকে +∞ ঝামেলা যাব না, আমরা উপরেরটা ব্যবহার করে করব, কারণ আমরা অলরেডি দেখে ফেলছি যে উপরের দিকে d cos থিটা দুইটা d cos থিটা। তাহলে উপরের দিকে কতটুকু থাকে? 2d cos থিটা, তাই না? তাহলে উপরের দিকে থাকে হচ্ছে 2d cos থিটা। উপরের দিকে দুইটা ভেক্টর, সেটা হচ্ছে 2d cos থিটা থাকে। এই কারণে আমরা এই যে 2d cos থিটাকে ডাবল করে ফেলছি অলরেডি, এই কারণে এখন 0 থেকে প্লাস x অক্ষ বরাবর, এটা হচ্ছে ও বা 0 থেকে আমরা +∞ পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? তাহলে এই যে এতটুকু পাওয়া গেল d cos থিটা ক্ষুদ্র dx বিবেচনায়। তাহলে পুরো তারের জন্য, পুরো তারের বা পুরো রডের বা পুরো দণ্ডের ক্ষেত্রে E ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 2DE cos থিটা কই থেকে কই? 0 থেকে ∞, কারণ আমি এখানে ডাবল করে ফেলছি। একটু ভালো করে, এগুলো হচ্ছে টেকনিক্যাল জিনিসপাতি, বোঝার জিনিস, বুঝছেন? খালি মুখস্থ করলে হবে না। 2DE cos থিটা ইকুয়াল টু 2D cos থিটা। এখন এখান থেকে আমার ডি এর মান বের করতে হবে, cos থিটার মান বের করতে হবে। এটাকে আমি সমীকরণ 1 দিলাম। তাহলে DE ইকুয়াল টু কি লেখা যাবে? DE ইকুয়াল টু আমরা কি জানি? 1/4 পাই, যেখানে D ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট
ডি কিউ, এই যে এখানে ভিতরে চার্জ কতটুকু ছিল, ডি কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত এখান থেকে এতটুকু, এটা ওয়াই এটা এক্স যদি হয় তাহলে এটাকে আমরা বলতেছি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, তাই না? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডি কিউ ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত আর, দূরত্বের স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাবে 1/4 পাই এপসাইলন নট। ডি কিউ এর জায়গায় কি লেখা যাবে মনে আছে? ডি কিউ এর জায়গায় কতটুকু চার্জ এটার ভিতরে আছে, ল্যামডা ইন্টু ডিএক্স, তাই না? ওটা আগে লিখছিলাম, ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর হচ্ছে দূরত্ব, এই যে এটার স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে। এতটুকু হচ্ছে আমাদের কিসের ভ্যালু, ডিই এর ভ্যালু। তাহলে ডিই আমরা এতটুকু পাইলাম। আর বাকি আছে কিসের ভ্যালু বসানো, কস থিটার ভ্যালু বসানো। তাহলে এই যে একটা ত্রিভুজ না, এই ত্রিভুজে কস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, এবং কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাই না? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখন লিখবো ভূমি বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এটা যদি থিটা হয় তাহলে থিটার পাশে যেটা সেটা হচ্ছে ভূমি, ভূমি কত ওয়াই, অতিভুজ কত এই যে এটা। তাহলে ভূমি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়, কোনো সমস্যা। তাহলে এই দুইটা মান যদি আমি সমীকরণ একে বসাই দিই তাহলে সমীকরণ 1 থেকে আমরা কি পাবো, ই ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। ভালো কথা, এখানে লিমিট হচ্ছে, আচ্ছা এখানে লিমিট দেওয়ার দরকার নাই, লিমিটটা আমরা একটু পরে দিব, কারণ এখানে আমরা চলক কোনটা সেটা লিখি নাই, যে ডিই কস থিটা যে সেটা কিসের উপরে ইন্টিগ্রেশন করব সেটা কিন্তু আমরা লিখি নাই, কারণে এখানে আমরা লিমিট দিব না, ঠিক আছে? এখানে আমরা লিমিটটা দিব না। তাহলে 0 থেকে ইনফিনিটি, এখন এখানে আমরা কি করব, কোথায় কি করব, কোথায় কোথায় 0 থেকে ইনফিনিটি কই গেল, আরে ঘোড়া ডিম কি করলাম, হ্যাঁ 0 থেকে ইনফিনিটি, সরি। আচ্ছা এখানে আমরা লিমিট দিচ্ছি না, আমরা মানগুলো বসাচ্ছি। ইন্টিগ্রেশন করতে হবে এতটুকু বলে দিলাম, লিমিট পরে বসাবো, কারণ এখানে আমরা চলক কোনটা ধরবো ফিক্স করি নাই। তাহলে দেখেন এই জায়গায় মান বসাই 2, তারপরে ডি না, তাহলে 2, আরে 2 ইন্টু ডি কোনটা, এই যে এতটুকু না, তাহলে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডি এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এতটুকু হলো 2 ডিই। তারপরে কি আছে কস থিটা, কস থিটা কোনটা, এই যে এটা, কস থিটা হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হয়েছে 2d সাইন থিটা। এখন আমরা যে কাজ করবো, এখান থেকে যে হাবিজাবি জিনিসপাতি বের করে ফেলবো বাইরে, 2/4 পাই এপসাইলন নট, এদেরকে বাইরে বের করে ফেলবো। এখন এখানে কিন্তু আমার চলক আছে কোনটা, এই যে dx, তার মানে চলক কোনটা x, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। x এর ভ্যালু কই থেকে কই যাচ্ছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এই জায়গায় লিমিট দিব 0 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখন এখান থেকে হচ্ছে আমরা বাদ বাকি জিনিসপাতি হচ্ছে সবগুলা বাইরে বের করে ফেলবো। তাহলে যদি আমরা বাইরে বের করে ফেলি তাহলে কি বাকি থাকে সেই জিনিসগুলো একটু লিখি আমরা। দেখেন যে এখানে 2টা চলে আসলো বাইরে, 2টা চলে আসলো বাইরে, 1/4 পাই এপসাইলন নট বাইরে, ল্যামডাটাও চলক, সরি ল্যামডাটা হচ্ছে ধ্রুবক, ওয়াইটা ধ্রুবক, তাহলে ল্যামডা ওয়াই বাইরে চলে আসবে, 1/4 পাই এপসাইলন নটও বাইরে চলে আসবে, 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ওয়াই। বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে দেখেন উপরে থাকে dx, আর নিচে কি থাকে, উপরে থাকে কি থাকে dx, যে dx, আর নিচে থাকে এই যে এটা রুট, আর এখানে কত 1, এটার পাওয়ার, এখানে পুরোটার পাওয়ার কত 1, আর এখানে পাওয়ার কত হাফ, 1 প্লাস হাফ, গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় যদি আমরা পাওয়ার যোগ করি তাহলে হবে 1 প্লাস হাফ 3/2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কত 3/2, এটা হচ্ছে আমাদের ই। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের সব কাজ শেষ, এখন আমরা এটাকে শুধু কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন জাস্ট ইন্টিগ্রেশনটা সলভ করব, এই ইন্টিগ্রেশনটা সলভ করব, তাহলে আমাদের কাজ শেষ। কারণ এই ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য আমরা কিছু ম্যাথমেটিক্স করব, ফিজিক্সের কাজ কিন্তু শেষ, ফিজিক্সের কাজ এই যে এতটুকু পর্যন্ত শেষ, লিমিট বসাই দিয়েছি, ফিজিক্সের কাজ শেষ, এখন ম্যাথমেটিক্সের কাজ শুরু হবে এই যে এই জায়গা থেকে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখন আমরা কি করব, এই যে ইন্টিগ্রেশনটা আছে ইন্টিগ্রেশন সলভ করতে হবে। ওকে, তো ইন্টিগ্রেশন সলভ করার জন্য আমরা এখন কিছু কাজ কারবার করি। আচ্ছা, ইন্টিগ্রেশনটা সলভ করার জন্য আমরা এই যে ত্রিভুজ আছে না, এই ত্রিভুজটাকে এই যে বাইরে আমরা একটু বড় করে দেখতেছি, ঠিক আছে? মানে এটারই বাইরে আঁকাইতেছি আর কি। এটা হলো থিটা, এই বাহু হইলো ওয়াই, এই বাহু হইলো এক্স, এই বাহুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো,
টেন থিটা, এটা থিটা না, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? আচ্ছা আমি এখানে লিখি, এখান থেকে এটাকে ইকুয়েশন কত দিছিলাম, 2 নাকি? হ্যাঁ 2 তো মনে হয়, এটা 2 ছিল। তাহলে এখানে আমরা লিখতেছি টেন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? লম্ব বাই ভূমি না, তাহলে থিটার বিপরীতে যেই বাহু সেটা হচ্ছে লম্ব, থিটার পাশে যে আছে সেটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যাবে? ওয়াই টেন থিটা। এখন আমরা কেন এই কাজ করতেছি? কারণ হচ্ছে যে ডিএক্স, এক্স এর চলক থেকে আমরা এখন থিটার চলকে চলে যাব, তাহলে ইন্টিগ্রেশনটা সলভ করা আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা এখন কি করতে চাচ্ছি? চলক চেঞ্জ করতে যাচ্ছি, ভেরিয়েবল চেঞ্জ করতে যাচ্ছি। ওয়াই থেকে এক্স থেকে চলে যাব কোথায়? আমরা এক্স থেকে চলে যাব আমরা হচ্ছে থিটাতে। ওকে, তো এক্স থেকে থিটায় চলে যাচ্ছি আমরা, এই যে ডিএক্স, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি? উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিএক্স ইকুয়াল টু ওয়াই তো কনস্ট্যান্ট থাকবে, টেন থিটার ডিফারেন্সিয়েশন কি হয়? সেক স্কোয়ার থিটা ডি থিটা, এগুলো তো সহজ জিনিস। থিটার রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএক্স বাই ডি থিটা, ওয়াই থাকলো টেন থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার থিটা, তারপর ডি থিটাকে এখানে নিয়ে গুণ করে দিছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু এই যে এটা পাইলাম। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো যে পাইলাম, এই মানগুলো হচ্ছে আমরা এখন এখানে বসাই দিব। এক্স এর ভ্যালু এটা আর ওয়াই এর ভ্যালু এই যে এটা, ঠিক আছে? এই দুইটাকে হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম যে এ এর মান সমীকরণ 2 এ বসাই, এ এর মান 2 এ বসিয়ে যদি আমরা বসাই তাহলে ইন্টিগ্রেশন আমরা কি পাচ্ছি? ই ইকুয়াল টু 2 আর এখানে 4 না, তাহলে কাটাকাটি করলে নিচে 2 থাকে, তাহলে ল্যামডা ওয়াই ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন, এই যে এগুলো একটু পরে দিতেছি আমরা, এই যে চলো মানে কি বলে লিমিটগুলো একটু পরে দিতেছি। ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ডিএক্স কোথায়? ওয়াই সেক স্কোয়ার থিটা, ওয়াই সেক স্কোয়ার থিটা ডি থিটা, এই যে এখন ডি থিটায় চলে গেল, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ারের সমস্যা নেই, সমস্যা হচ্ছে এক্স স্কোয়ারে। এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি 3/2 না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কিন্তু আবার থিটার মাধ্যমে লেখা যায়। কি লেখা যায় একটু দেখি আমরা, এখানে কোথায় গেল? হ্যাঁ, এক্স এর জায়গায় আমরা কি লিখে দিব? ওয়াই টেন থিটা, তাহলে ওয়াই স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস এক্স এর জায়গায়, যে এক্স এর জায়গায় ওয়াই টেন থিটা, তার সাথে ওয়াই স্কোয়ার আছে, এই যে দিলাম ওয়াই স্কোয়ার, এবার ওটা হলো নিচে, তার পাওয়ার কত আসবে? 3/2, বুঝছে? এখান থেকে হচ্ছে আমরা ফার্দার ক্যালকুলেশন করি। এখান থেকে আমরা যা করতে পারি সেটা হচ্ছে ল্যামডা ওয়াই তো উপরে আছে, ল্যামডা ওয়াই থাকলো, নিচে আসলো 2 পাই এপসাইলন নট, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার যদি আমরা একটা কমন নিয়ে যাই তাহলে কি থাকবে? ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিয়ে আসি তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস 1 কি থাকে? টেন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? সেক স্কোয়ার থিটা লেখা যায়, তাহলে একসাথে কেটে আমি লিখতেছি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, তার উপরে আছে 3/2, যে পাওয়ার দিলাম 3/2, আর উপরে আছে কি? ওয়াই সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর হচ্ছে ইন্টিগ্রেশন। এখন এখানে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া হয় নাই। ইন্টিগ্রেশনের লিমিট কেন? আগেরটাতে কি ছিল? 0 থেকে ইনফিনিটি ছিল, তখন ইন্টিগ্রেশনটা ছিল ডিএক্স এর উপরে, এখন আমরা ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করে ফেলছি কিসে? থিটাতে নিয়ে গেছি না। আগে যখন লিমিট ছিল এক্স এর তখন আমরা ইন্টিগ্রেশনটা করছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখন আমাদের চলক চেঞ্জ হয়ে গেছে থিটাতে, এখন লিমিটগুলো বসাইতে হবে কিসের? থিটার লিমিট বসাইতে হবে। এখন লিমিটগুলো বসাইতে হবে কিসের? থিটার, লিমিটগুলো বসাইতে হবে থিটার। তাহলে থিটার লিমিট যদি আমরা বসাইতে চাই তাহলে কি করতে হবে দেখেন, এক্স ইকুয়াল টু একবার ছিল হচ্ছে 0 আর একবার এক্স ইকুয়াল টু ছিল ইনফিনিটি। এখন এক্স ইকুয়াল টু এটা হলে থিটা ইকুয়াল টু কত হয় দেখেন তো? টেন থিটা ইকুয়াল টু কি? তো এক্স বাই ওয়াই না, তাহলে এক্স ইকুয়াল টু 0 হইলে টেন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এক্স বাই ওয়াই, তার মানে 0 বাই সামথিং মানে কত? 0। টেন কত ডিগ্রি ভ্যালু? 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে থিটার ভ্যালু কত পাইতেছি আমরা? 0, তার মানে এক্স 0-র জায়গায় থিটা 0 দিয়ে রিপ্লেস করা যাবে। এক্স ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন দেখেন তো টেন থিটা ইকুয়াল টু ইনফিনিটি বাই ওয়াই মানে কত? ইনফিনিটি। টেন কত ডিগ্রি মান? ইনফিনিটি। 90 ডিগ্রি মান ইনফিনিটি, টেন 90 ডিগ্রি মান ইনফিনিটি, তার মানে এটা পাশে দিয়ে নোট দিতে হবে, পাশে দিয়ে যে নোট এভাবে লিখে দিতে হবে। এটা চাইলে এখানে পাশে দিয়ে এই লাইনের পাশেও লিখতে পারেন অথবা এখানে উপরেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 0 আর ইনফিনিটিকে এখন থিটার মাধ্যমে যদি লিখতে চাই তাহলে কি লিখতে হবে? 0 থেকে পাই/2। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কিসের সাপেক্ষে হচ্ছে? এখন থিটার সাপেক্ষে, তাহলে লিমিটটা চেঞ্জ করে কি লিখতে হবে? থিটার লিমিট 0 থেকে পাই/2, অর্থাৎ আগে ছিল 0,
এখন হয়ে যাবে কি π/2, 0 থেকে π/2। তাহলে লিমিট চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 0 থেকে π/2। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কারণ এখন আমাদের চলকটাও চেঞ্জ হয়ে গেছে, থিটাতে চলে গেছে, এই কারণে লিমিটগুলোও থিটাতেই নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে কি থাকে, y² 3/2 আর এটা কাটা গেলে y³ থাকে, তারপরে sec³ থাকে, এখানে থাকে sec³ উপরে sec², উপরের দুইটা নিচের একটার সাথে কাটা যাবে, নিচে একটা থাকবে। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি λy 2πε0 y³ এখানে কি থাকে y² আর এখানে y³ আর উপরে একটা y, তার মানে নিচে থাকে y², তারপরে sec³ তার মানে একটা sec থাকে, তার সাথে থাকে d থিটা, আর কিছু থাকে না। তাহলে উপরের একটা y নিচের একটা y এর সাথে কাটা চলে যাচ্ছে, ইন্টিগ্রেশন তো আছেই, y² বাইরে চলে আসবে, তাই না? 0 থেকে π/2, নিচে কি দেখা যাবে, ইয়েস। তাহলে এখান থেকে দেখা যায় y² তো বাইরে চলে আসবে কনস্ট্যান্ট, তাহলে y উপরের y এর সাথে কাটা যাবে, তাহলে কি থাকে, উপরে থাকে শুধু ল্যামডা, নিচে থাকে 2πε0, একটা y থাকে, আর এখানে 1/sec থিটা না, 1/sec থিটা মানে কি, cos থিটা, 1/sec থিটা মানে cos থিটা d থিটা, 0 থেকে কত পর্যন্ত, π/2 পর্যন্ত, 0 থেকে π/2, ঠিক আছে? 0 থেকে কত, π/2। তাহলে ইন্টিগ্রেশন অফ cos থিটা ইকুয়াল টু কি জানি আমরা, ইন্টিগ্রেশন অফ cos থিটা ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস সাইন থিটা, তাই না? সরি, সাইন থিটা ইন্টিগ্রেশন হয় মাইনাস cos থিটা ইন্টিগ্রেশন হয় সাইন থিটা। তাহলে λ/2πε0 y, এখানে চলে আসলো সাইন থিটা, লিমিট বসাইতে হবে 0 থেকে π/2, ঠিক আছে? এখন তাহলে 0 থেকে π/2 যদি আমরা লিমিট বসাই তাহলে কি পাচ্ছি, 2πε0 y সাইন আপার লিমিট মাইনাস সাইন লোয়ার লিমিট, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 1 - 0 মানে 1, তাহলে ফাইনাল আনসার কি থাকলো আমার, λ/2πε0 y, ঠিক আছে? তাহলে মোট তড়িৎ ক্ষেত্র হচ্ছে λ/2πε0 y, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রুভড, প্রমাণিত, প্রমাণ করতে বলছেন আমাদের। আচ্ছা, তাহলে এটা কত দূরত্বে, এটা যদি আমাদের তার হয়, সেই তার থেকে y দূরত্বে, তার থেকে কত দূরত্বে, y দূরত্বে, কিন্তু y না বলে যদি আমাকে r বলে, তাহলে আপনি নিচে বাংলা লিখে দিবেন, এতটুকু প্রমাণ ঠিকঠাক মতো করবেন, করে গিয়ে নিচে লিখে দিবেন। যদি আমরা বলি যে তারের অক্ষ থেকে বা রডের অক্ষ থেকে বা লম্বদ্বিখণ্ডকের উপর r দূরত্বে, তাহলে y এর জায়গায় জাস্ট r বসাই দিবে, যে r দূরত্বে তড়িৎ প্রাবল্য E = λ/2πε0, y এর জায়গায় বসাবেন r, যদি a দূরত্বে বলে তাহলে 2πε0 a, ঠিক আছে? বাদ বাকি সব সেম। আর কিছু যদি না বলে তাহলে এটি অ্যান্সার দিয়ে দিবে, যে y বা a প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে তাহলে আমি যেভাবে করলাম ওইভাবে করে দিয়ে আসবো। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। চিত্রটা অবশ্যই আঁকাইতে হবে, চিত্র না আঁকাইলে এখানে মার্কস পাবেন না, চিত্র আঁকাইতে হবে। ওকে, তাহলে আশা করি বোঝা গেল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।